আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর মাধ্যমিকের সাজেশন আমি দিয়ে দিচ্ছি। বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলেরা যারা খুব পড়াশুনোয় পিছিয়ে থাকে তাদের উদ্দেশ্যে সাজেশন কিন্তু জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ঠিকভাবে হয় না, কারণ সবই তো শর্ট প্রশ্নের মধ্যে সাজেশন ঠিক মতন হয় না। তবুও যেসব শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দেবো, প্রশ্নগুলোও বলে দেবো, সঙ্গে সঙ্গে উত্তরও বলে দেবো। যদি তোমরা শুধু ভিডিওটাও শুনতে পারো তাহলে শর্ট প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করতে পারো, যারা বিশেষ করে পিছিয়ে আছো গ্রাম বাংলার, তাহলে কিন্তু তারা পাস করে যাবে। আরও দুটো জিনিস তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ছবি দুটো মনে রাখতে হবে তোমাদের। এবারে যেটা পড়বে মানব চক্ষুর বা মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র, এবং সেখানে যতগুলো পয়েন্ট আছে স্ক্লেরা, ক্লোরয়েড, তারপরে রেটিনা, লেন্স, অন্ধবিন্দু, পিতবিন্দু, কর্নিয়া, তারারন্ধ্র, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা করবে। যেহেতু চোখের ছবিটা থেকে যে কোনো পয়েন্ট তোমাদের আসতে পারে, 6টা পয়েন্ট হয়তো দেবে, তা সেই 6টা বা 4টে পয়েন্ট যাই দিক না কেন, সেই পয়েন্টগুলো কিন্তু তোমাদের ঠিক করতে হবে। তাহলে প্রথম ছবি হলো মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র। দ্বিতীয় যে ছবিটা পড়বে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের হয় মেটাফেজের চিত্র দিতে পারে বা অ্যানাফেজের চিত্র দিতে পারে, দুটোর মধ্যে কিন্তু একটা দেবে, অ্যানাফেজের চিত্র বা মেটাফেজের চিত্র। যদি তোমাদের উদ্ভিদ কোষ হয় তখন একটু বুদ্ধি করে কি করবে বলো তো, একটু ষড়ভুজাকার একটু আঁকবে, এঁকে তার মধ্যে আঁকার চেষ্টা করবে। আর যদি অ্যানাফেজ হয় তখন অ্যানাফেজ শেষের দিকে, যদি প্রাণীকোষ হয় তখন তোমার লাস্টের দিকে একটুখানি ক্লিভেজের একটুখানি ফাঁকটা দেখাবে, অ্যানাফেজ দশা যদি বলে। আর মেটাফেজ দশা হলে মনে রাখতে হবে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকবে, স্পষ্টভাবে থাকবে, ক্রোমোজোমগুলো ফাইবারের সঙ্গে যুক্ত থাকবে, সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে। মেটাফেজ দশার চিত্র বা মানে মেটাফেজ দশার চিত্র দিতে পারে, অথবা তোমাদের অ্যানাফেজ দশার চিত্র দিতে পারে, সেটা প্রাণী কোষেও দিতে পারে, আবার উদ্ভিদ কোষেও দিতে পারে। এই যে দুটো ছবি, এই দুটো ছবির মধ্যে একটা ছবি কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। দুটো ছবিই কিন্তু করবে, উদ্ভিদ কোষ প্রাণী কোষে মেটাফেজ এবং অ্যানাফেজ দশার চিত্র দুটো অবশ্য আলাদা, দুটো আলাদা, মেটাফেজ দশার চিত্র একটু আলাদা হবে, অ্যানাফেজ দশার চিত্র আলাদা হবে, এটা একটা করবে। আর মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র কিন্তু তোমরা করবে। আর বাকি শর্ট প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি হাতে লিখে দিচ্ছি, এবং তার সাথে সাথে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি। এছাড়াও তোমরা দশম শ্রেণীর বংশগতি অধ্যায়ের আমি বাণী সংসদের বই থেকে মাধ্যমিকের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দিয়েছি, 2024টা বাদ দিয়ে। 2024 বাদ দিয়ে 2023 সাল পর্যন্ত যত মাধ্যমিকের প্রশ্ন এসছে সব প্রশ্নের উত্তর কিন্তু এই বইটার মধ্যে আছে। বাণী সংসদের বইটা ধরে ধরে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। আর বংশগতি অধ্যায়টা আমি আলোচনা করে দিয়েছি, যেহেতু এটা বুঝতে অনেকের অসুবিধা হয় তার জন্যে। বংশগতি অধ্যায়ের দুটো ভিডিও তোমরা দেখবে ভালো করে। আর এখানে বংশগতি অধ্যায়ের বাণী সংসদের বই থেকে তৈরি করা প্রশ্ন উত্তরগুলো একবার দেখে নাও। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা একটু পিছিয়ে আছো তারা কিন্তু দ্বিসংকর জননটা পরীক্ষার হলে কিন্তু করার চেষ্টা করবে না, কারণ দ্বিসংকর জননটা যদি খুব ভালো করে করা না থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু উলটপালট করে ফেলবে। সেই হিসেবে আমি তোমাদের বলবো, এবারে তোমাদের হচ্ছে এক সংকর জননটা ইম্পর্টেন্ট আছে, এক সংকর জননের পরীক্ষাটা তোমরা ভালো করে করো, এবং তার চেকার বোর্ডের সাহায্যে যেরকমভাবে দেখাতে বলে তোমরা দেখিয়ে তৈরি হয়ে যাবে। আর যে সমস্ত ক্ষেত্রে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে তৈরি করো। জীবনবিজ্ঞানের প্রশ্ন কিন্তু এখন একটু বেশ ঘুরিয়ে দিচ্ছে, জীবনবিজ্ঞান সম্বন্ধে ধারণা পরিষ্কার না হলে কিন্তু অনেকে উত্তর দিতে পারবে না, সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই তোমরা প্রথম দিকে যে 15টা প্রশ্ন আছে, 15টা প্রশ্ন কিন্তু অনেকে আমি লক্ষ্য করে দেখি যে শুধু প্রশ্নগুলো লিখে যাও, প্রশ্নগুলো লিখবে না, প্রশ্নের যে কোনো একটা উত্তর লিখবে, সমস্ত প্রশ্নের উত্তর লিখবে না। যা একের দাগের ক বলে লিখলে একার পরে যে 4টে উত্তরের মধ্যে যে প্রশ্নের উত্তরটা হবে সেটা শুধু লিখবে। 2-এর দাগে মানে ক্ষয়েরটা যদি তুমি লেখো সেরকম করে করে প্রশ্নের উত্তরগুলো দেবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবে। 4টে প্রশ্নের উত্তর লিখলে একটাও কিন্তু নম্বর পরীক্ষকরা দেবেন না। আর সত্য মিথ্যার ক্ষেত্রে অবশ্যই তোমরা লিখে আসবে যে সত্য কোনটা মিথ্যে, ছেড়ে আসবে না কোনো প্রশ্নের উত্তর। আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে
সঠিক উত্তরটি বা সঠিক শব্দটি নির্বাচন করো। যে শব্দটা হবে ভাবছো যে এটা হয়তো হতে পারে, সেটাও কিন্তু লিখে আসবে, কোনো প্রশ্নেও ছেড়ে আসবে না। আর যারা একটু ভালো নম্বর পাবে, যারা একটু 90-এর উপর বা 90-এর কাছাকাছি নম্বর পাবে, তাদের জন্য আমার সাজেশান হচ্ছে তোমরা শর্ট প্রশ্নগুলো কিন্তু সব করবে। ওই 17টা প্রশ্নের মধ্যে যদি 12টা করতে বলে, তোমরা চেষ্টা করবে অন্তত 13টা বা 14টা করার চেষ্টা করবে, যাতে একটা দুটো তোমাদের ভুল হলেও যাতে পুরো নম্বরটা তোমরা পেয়ে যাও। আর এখন তো সময় প্রচুর দিচ্ছে, 3 ঘন্টা 15 মিনিট মতন করে সময় দিচ্ছে, একটু চেষ্টা করো, অবশ্যই ভালো করতে পারবে। সবাইকার জন্যে অনেক অনেক শুভকামনা রইল মাধ্যমিক পরীক্ষার জন্যে। সবাই খুব ভালো হোক, ভালো নম্বর পাও জীবন বিজ্ঞানে, এই শুভকামনা রইল প্রত্যেকের জন্য। ভালো করে একটু পড়াশুনো করো, ঠিক পারবে। জীবন বিজ্ঞান তো পাস করা খুব সহজ। ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু পারবে সবাই। আমার পরম স্নেহে ছাত্রছাত্রীরা, আমরা মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করছি। মাধ্যমিক 2025 প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্ন পারুল প্রকাশনীর বই থেকে আমি ব্যাখ্যা সহ উত্তর বলে দিয়েছি। আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা শর্ট প্রশ্ন মাল্টিপল চয়েস আলোচনা করব। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো মাল্টিপল চয়েসগুলো আলোচনা করছি খুব দ্রুততার সঙ্গে। প্রথম প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। এখানে দেখো দেয়া আছে আম, পক্ষী পরাগী পুষ্প, শিমুল। এখানের মধ্যে সব থেকে লাস্টে যে আছে ঘয়ের দাগের উত্তরটা, এখানে বই থেকে দেখানো খুব শক্ত, তবু আমি দেখানোর চেষ্টা করছি। ভুট্টা উত্তরটা হবে, আমি দাগ দিয়ে দিয়েছি যাতে তোমাদের তাড়াতাড়ি বলা যায়, দ্রুততার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায়, তার জন্য আমি দাগ দিয়ে রেখেছি। ভুট্টা হচ্ছে বায়ু পরাগী পুষ্প, এই জোটটি সঠিক। তারপরে প্রশ্ন, কোন জোটটি সঠিক নয় খেয়াল করবে খুব ভালো করে। মাধ্যমিকে এরকম দুটো প্রশ্ন থাকবে, কোনটি সঠিক নয় সেটা বার করতে হবে। দেখো, স্পাইরোগায়রা খন্ডিভবনের সাহায্যে বংশ বিস্তার করে জানি, হাইডা কোরকোদ্গম জানি, অ্যামিবা বিভাজন জানি, প্ল্যানেরিয়া রেণু উৎপাদন। তাহলে এখানে একটা ভুল আমি লিখে দিয়েছি, প্ল্যানেরিয়া রিজেনারেশন বা পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে। প্ল্যানেরিয়া তাহলে পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তারপরে প্রশ্ন, মানব দেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্য অপত্য কোষের ক্রোমোজোম কটি ডিএনএ কুণ্ডলিখিত অবস্থায় গঠিত হয় তা স্থির করো। এটার উত্তর হবে একটা। এটা খুব কিন্তু কোনো বইগুলোতে ভালো করে ক্লিয়ার করে দেয় না। ডিএনএ অণু হচ্ছে একটা, এবং ডিএনএ অণুগুলো যখন ক্রোমোজোমের বিভাজন হবে তখন সেই ডিএনএ অণুগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। মানুষের ক্ষেত্রে যেমন দেহকোষের ক্ষেত্রে 46টা তার ক্রোমোজোমগুলো হয়ে যাবে, আর যদি সেটা গ্যামেট হয় তখন সেটা 23টা। গ্যামেটটা তো মিওসিস পদ্ধতিতে হবে, কিন্তু যখন ডিএনএ গুলো কোষ বিভাজন হবে তখন তারা ক্রোমোজোমে পরিণত হয়। সেই ক্রোমোজোমের ভাগ আমরা এই অধ্যায়ে আলোচনা করব, কেমন করে ক্রোমোজোমগুলো ভাগ হয়, সেগুলো সব আমরা জেনে নিয়েছি। জেনে তার প্রশ্নের উত্তরগুলো আমরা এখন তৈরি করছি। তারপরে প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ কতবার বিভাজিত হয়? এটা কিন্তু খুব সহজ। মিওসিস কোষ বিভাজনে আমরা জানি যে দুবার বিভাজিত হয়। মাইটোসিস দীর্ঘস্থায়ী এবং স্বল্পস্থায়ী দশা শনাক্ত করো। প্রোফেজটা সব থেকে দীর্ঘস্থায়ী, কারণ ওখানে ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ জল চলে যাচ্ছে, স্পাইরালাইজেশন হচ্ছে, ক্রোমোজোমগুলো প্যাচ খাচ্ছে, তারপরে লাস্টের দিকে নিউক্লিয়াসের আবরণীটা অবলুপ্ত হয়ে যাচ্ছে। প্রোফেজ আর অ্যানাফেজটা জানি যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অ্যানাফেজ চলন হয়, তাহলেই তারপর অ্যানাফেজ দশাটা শেষ হয়ে যায়। তাহলে উত্তর হবে প্রোফেজ এবং অ্যানাফেজ। নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের স্থান নয় তা নির্বাচন করো। নিচের কোনটি মাইটোসিস বিভাজনের স্থান নয় তা নির্বাচন করো। মাইটোসিস আমরা জানি জাইগোটে হবে, বর্ধনশীল অংশে হবে, প্রাণীদের প্রায় সমস্ত দেহকোষে হবে, কিন্তু রেণু মাতৃকোষ এবং জনন মাতৃকোষে মাইটোসিস হবে না। মনে রাখতে হবে ওখানে মিওসিস কোষ বিভাজন হয়, এবং সেটা হ্রাস বিভাজন হয়ে গ্যামেট বা রেণু তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে।
কোনটি প্রাণী মাইটোসিসের বৈশিষ্ট্য তা শনাক্ত করো। দেখো এখানে চারটির মধ্যে অ্যাস্ট্রাল ফাইবার বা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হয় প্রাণী কোষের ক্ষেত্রে, কিন্তু বাকিগুলো কিন্তু কোনো ঠিক হবে না যে কটা দেয়া আছে। তারপরে প্রশ্নটা দেখো, একের দাগের 8-এরটা আমি দাগ দিয়ে নিয়েছি। প্রথমে শুরু হয় কোষ বিভাজনের পরে, কোষ চক্র শুরু হয় কোষ বিভাজনের পর থেকে। তাহলে কোষ বিভাজনের মধ্যে কোষটা একটু রেস্টিং ফেজে যাবে, অর্থাৎ G1 ফেজে। এস ফেজে আমরা জানি সেখানে ডিএনএ সিনথেসিস হবে। তারপরে G2 ফেজ, সেখানে কিছু প্রোটিন তৈরি হবে। তারপরে সেটা মাইটোসিস কোষ বিভাজনে বা কোষ বিভাজন চক্রের মধ্যে পড়বে। তাহলে ক্ষয়ের উত্তরটা হবে। একের দাগে 9টা অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? খুব ভালো করে পড়বে, সঠিক নয় বলেছি। দেখো, বিপরীত লিঙ্গের দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। অযৌন জননের ক্ষেত্রে আমরা জানি যে একটাই মাতৃকোষ মাতৃদেহ লাগে, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু একদম ভুল আছে। তাই আমাদের যেটা সঠিক নয়, ভুলটা বার করতে বলেছে, তাই প্রশ্নের উত্তরটা হবে কয়ের দাগেরটা। কয়ের দাগের প্রশ্নের উত্তরটা হবে। তারপরের প্রশ্ন দেখো, একের দাগের 10-এরটা। একের দাগের 10-এর প্রশ্নটা দেখো, মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা হতে দেখলে দশাটিকে কোন দশা বলে তোমার মনে হবে? জানো যে এখানে মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশাতে ক্রোমোজোম গুলোর চলন হয়, তাহলে এই দশাটা অ্যানাফেজ দশা বলে আমরা বলবো। তারপরে প্রশ্ন, একের 11, জননাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের। এটা বয়ঃসন্ধি দশায় হবে। এটা পড়েছিল 2017, তার আগের প্রশ্নটাও 2017 সালে পড়েছিল। এখানে বেশিরভাগ প্রশ্নই মাধ্যমিকের সালের দেয়া আছে। একের 12টা, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের অবলুপ্ত হতে দেখা যায়? এটা খুব সহজ প্রশ্ন, প্রফেজ দশাতে। কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? মনে রাখতে হবে এটিজিসি। এটিজিসি। আচ্ছা, এখানে আরএনএর যে ইউরাসিল ক্ষারকটা থাকে সেটা কিন্তু ডিএনএ থাকে না, তাহলে ডিএনএ উপাদান নয়, তাহলে ইউরাসিল। তারপরে প্রশ্ন, একের 14টা, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? 2018-তে পড়েছিল। দেখো, বাকি যে প্রশ্নগুলো প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে, তার মধ্যে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য, নিচের বক্তব্যটি সঠিক। তাহলে এটা যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয় জানি। যদি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন না হতো তাহলে কিন্তু গ্যামেট উৎপাদন হতো না। যৌন জননের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে গ্যামেট উৎপাদন হওয়া, আর নিষেকের সাহায্যে সেই গ্যামেটগুলো নতুন জীবদেহ তৈরি করা জাইগোট গঠনের মাধ্যমে। তারপরের প্রশ্নটা, একের 15টা, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। সঠিক বৈশিষ্ট্যটা শনাক্ত করতে বলছি। দেখো, অ্যামাইটোসিস মনে রাখতে হবে, এই অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। সেখানে কোনো রকম বেমতন্তু গঠিত হয় না, ক্রোমোজোম গঠিত হয় না। তাহলে এখানের মধ্যে ঘয়ের দাগের উত্তরটা হবে। ঘয়ের দাগের উত্তরটা আমি দাগ দিয়ে দিয়েছি পেন্সিলে। একের দাগে 15টা, ক্রোমোজোমে ক্রোমাটিড দুটি যুক্ত থাকে, খুব সহজ, এটা সেন্ট্রোমিয়ার দ্বারা। কোষ বিভাজনে পিতা মাতার ক্রোমোজোমীয় বস্তু বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। তারপরে প্রশ্ন, একের 18টা, প্রথম বৃদ্ধি দশা হিসেবে পরিচিত কোষচক্রের দশাটি হলো। আগে একটা প্রশ্ন ছিল G1 ফেজটা। সঠিক জোড়টি খুঁজে বার করো। তাহলে সঠিক জোড়টি খুঁজে বার করতে বলেছে। হাইড্রা, সঠিক জোড়টি খুঁজে বার করো। হাইড্রা, কোরকোদ্গম, স্পাইরোগাইরা রেণু উৎপাদন, প্ল্যানেরিয়া দ্বিবিভাজন, অ্যামিবা পুনরুৎপাদন। এখানে স্পাইরোগাইরা রেণু উৎপাদন করে না, তাহলে হাইড্রা কোরকোদ্গম হবে। তাহলে হাইড্রা কোরকোদ্গম এই উত্তরটা হবে। সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। একের দাগের 19-এরটা দেখো, আমি দাগ দিয়ে দিচ্ছি, হাইড্রাটা হবে। তারপরে প্রশ্ন, ডিম্বাশয় ফল, ডিম্বক বীজ। এটা মনে রাখতে হবে, খুব সহজ প্রশ্ন। ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়, নিষেকের পরে আর ডিম্বকটা বীজে পরিণত হয় পরাগ মিলনের ফলে। আরএনএতে যে নাইট্রোজেন ক্ষারটি অনুপস্থিত থাকে, মনে রাখতে হবে এটিজিসি বলেছিলাম, তাহলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, তাহলে থাইমিনটা আরএনএতে থাকবে না। তাহলে উত্তরটা হবে গয়েরটা,
থাইমিন উত্তর হবে। একের দাগের 21টা প্রশ্ন হয়ে গেল, খুব সহজ, তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে। তারপরের প্রশ্নটা দেখো, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটা কোনটা হবে? গর্ভাশয় হবে। তাহলে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেই অংশটি হলো গর্ভাশয়। বৃতির প্রতিটি অংশকে বলে বৃত্তাংশ। বৃতির প্রতিটি অংশকে যা বলা হয় সেটি বৃত্তাংশ। জীবদেহের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64 হলে ওই জীবের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেহকোষের থেকে তার জনন কোষে যখনই হবে তখন তার অর্ধেক হয়ে যাবে, তাহলে 64-র অর্ধেক কত হবে? 32। একের দাগের গয়েরটা উত্তর হবে, আমি হয়তো দাগ দেওয়া হয়নি, দাগ দিয়ে দিচ্ছি, দেখো একের দাগের 32-এরটা উত্তর হবে। তারপরের প্রশ্ন, খ বিভাগে এখানে শূন্যস্থান পূরণ আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি তাড়াতাড়ি বলার জন্যে। মানুষের যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো কত? আরেকবার পড়তে হবে, মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত হতো? তাহলে গ্যামেট যদি মানুষের মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস হতো তাহলে কি হতো? তাহলে ক্রোমোজোম সংখ্যা যা থাকতো তাই থেকে যেত, তাহলে সেক্ষেত্রে দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো? না 44টা। তারপরে কিন্তু আবার সেটা বেড়ে যেত, এরকম করে প্রতিটা ক্ষেত্রে যদি মিয়োসিস না হতো তাহলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা বাড়তো। মিয়োসিসের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক। অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক। আচ্ছা, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটা খুব সহজ, জানি যে ভ্রূণটাকে বাড়াতে গেলে অর্থাৎ বৃদ্ধি হতে গেলে তখন কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা খুব দরকার। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ডিএনএ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। মটর উদ্ভিদে স্বপরাগযোগ দেখা যায়। মিয়োসিস, তারপরে প্রশ্ন 2-এর দাগের 6টা, মিয়োসিস দুটো যে গ্যামেট উৎপন্ন হবে সেটা কিন্তু দুটো আলাদা, দুটোর বৈশিষ্ট্য আলাদা। কেন না? ক্রসিং ওভার হচ্ছে বলে। তাহলে হেটারোটাইপিক বিভাজন বলা হয়। হেটারোটাইপিক বিভাজন কেন বলা হয় না, বলছিলাম যে বিভিন্ন ধরনের গ্যামেট হবে, ক্রসিং ওভারের ফলে হয়। পুনরুৎপাদনে ক্ষয়পূরণ, মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য। পুনরুৎপাদন এবং ক্ষয়পূরণ দেহের কোনো জায়গায় যদি কেটে যায় তখন মাইটোসিসের সাহায্যে সেই জায়গাটা পূরণ হয়ে যায়, সেই জন্যে কোনো ক্ষতস্থান পূরণ করতে গেলে মাইটোসিস কোষ বিভাজনটা লাগে। প্রোফেজের জল বিয়োজন এবং ক্রোমোজোমে স্পাইরালাইজেশন ঘটে, আমি বলার সময় একটু বলে দিলাম, প্রোফেজ দশাতে সেটা ঘটে। ইন্টারফেজের দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। মনে রাখতে হবে এস অর্থাৎ সিনথেসিস ফেজে ডিএনএ এর পরিমাণ ডবল হয়। তারপরের প্রশ্নটা 2-এর দাগের 10, G2 উপদশায় নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। বলে দিয়েছিলাম আগে, G2 দশাতে প্রোটিন তৈরি হবে, তারপরে সেটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে। প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কে না আরএনএ। পরাগরেণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। পরাগরেণু ডিম্বকের সঙ্গে মিলিত হলে ডিম্বাশয় ফলে পরিণত হয়। আর ডিম্বকটা মনে রাখতে হবে বীজে পরিণত হয়, আগে বললাম। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন স্বপরাগযোগ ঘটে। খুব সহজ। প্রাণীদের নিষেক এবং সংযুক্তি কথার ইংরাজিটা জানো, কনজুগেশন। ফার্টিলাইজেশন এবং কনজুগেশনের মাধ্যমে যৌনজনন সংঘটিত হয়। যৌনক্রমের হ্যাপ্লয়েড দশাটি যৌন দশা হিসেবে পরিচিত। ইমাস্কুলেশন করা হয় স্বপরাগযোগ প্রতিরোধ করার জন্য। কেন? ইমাস্কুলেশন জানি যে ইমাস্কুলেশনের ফলে পুংকেশর অংশগুলোকে নষ্ট করে দেওয়া হয়, আর এই পুংকেশর অংশগুলো নষ্ট করে যদি দেওয়া হয় তাহলে আর স্বপরাগযোগ ঘটার প্রবণতা থাকবে না, স্বপরাগযোগ হবে না। তখন অন্য ফুলের পরাগরেণু এসে তখন আমরা ইতর পরাগযোগ ঘটাই।
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো অক্সেনোমিটার। মনে রাখতে হবে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রটি হলো অক্সানোমিটার। আমি লিখে দিয়েছি কয়দন্তস্বয়, লিখতে গিয়ে একটু অস্পষ্ট হয়ে গেছে, অক্সানোমিটার মনে রাখতে হবে। তারপরে প্রশ্নটা সত্য মিথ্যা আমি বলছি। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.18 মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ভুল তথ্য, কারণ মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। তারপরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিনের চাকতির ন্যায় অংশটি হচ্ছে কাইনেটোকোর। খেয়াল রাখবে, কাইনেটোকোরটা কোথায় থাকে জানো তো? এটা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত, তো বলেই দিয়েছে প্রোটিন নির্মিত চাকতিটা। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। খুব সঠিক প্রশ্ন বলেছে, কারণ মিওসিস কোষ বিভাজনে মনে রাখতে হবে ফার্স্ট মিওসিসটার ক্ষেত্রে ক্রোমোজোমগুলো কিন্তু ভাগ হয়ে যায়। ক্রোমোজোমগুলোর ক্ষেত্রে যখন হচ্ছে ক্রসিং ওভার হলেও, যে এখানে সাইন্যাপসিস হয়, ক্রোমোজোমগুলো জোট বাঁধার পরে তাদের মধ্যে খণ্ড বিনিময় হয়, অর্থাৎ ক্রসিং ওভার হয়, ক্রোমোজোমগুলো কিন্তু ভাগটা হয় না, খেয়াল রাখতে হবে। তাহলে ক্রোমোজোমগুলো একবার ভাগ হয়, আর নিউক্লিয়াসগুলো কিন্তু প্রথম মিওটিক ডিভিশন, সেকেন্ড মিওটিক ডিভিশন, নিউক্লিয়াসগুলো ভাগ হচ্ছে, সাইটোপ্লাজমগুলো ভাগ হচ্ছে। আর ভাগ হচ্ছে বলেই কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে। আর একটু সময় থাকলে বা সুযোগ থাকলে বোর্ডে এঁকে বুঝিয়ে দেয়া যেত কি করে হচ্ছে। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, একদম ভুল। মাইটোসিসের বদলে এখানে মিওসিস হলে প্রশ্নের উত্তরটা ঠিক হতো। তাহলে ডিম্বাণু কখন তৈরি হয়? মিওসিস কোষ বিভাজনে। ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। গুয়ানিন এটি হবে, তাহলে এখানে তো এটি থাইমিন হবে, অ্যাডিনিনের সঙ্গে থাইমিন থাকবে, গুয়ানিনের তো থাকার কোনো প্রশ্নই নেই, তাহলে এই প্রশ্নের উত্তরটা ভুল। এটা মনে রেখে দিতে হবে, এটি জিসি, আর এটির সঙ্গে হচ্ছে দুটো বন্ড, আর হচ্ছে জিসির সঙ্গে হচ্ছে তিনটে বন্ড থাকবে জিসির সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে কিন্তু এটি অ্যাডিনিনের সঙ্গে কিন্তু গুয়ানিন হবে না, এটা কিন্তু মনে রেখে দিতে হবে, নাহলে কিন্তু পারবে না। তারপরে প্রশ্ন 2-23 সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে। এখানটা খেয়াল রাখবে, দেখো গর্ভদণ্ড তো মাঝে থাকে, তাহলে গর্ভমুণ্ড যদি হতো তাহলে প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিক হতো, কিন্তু এখানে গর্ভদণ্ড বলেছে, তাই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল। 2-23 কিন্তু ভুল উত্তর, আমি দেখো ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে প্রশ্ন 2-24 ক্রসিং ওভার মিওসিস কোষ বিভাজনে ঘটে, ঠিক প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন দেখো 2-25 উত্তরটা, হাইড্রার দেহে এক বা একাধিক স্থানে উপবৃদ্ধি সৃষ্টি হয়, এটা ঠিক, কারণ সেখান থেকেই তো কোরকগুলো তৈরি হয়, সেই জন্য উপবৃদ্ধি সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন দেখো, ভালো করে লক্ষ্য করো, কোষচক্রে মোট 3টি চেক পয়েন্ট থাকে, ঠিকই আছে উত্তরটা, কারণ G1 এর ওখানে একবার থামতে পারে, তারপরে হচ্ছে G2 এর ওখানে থামতে পারে, বিভিন্ন জায়গায় 3টে চেক পয়েন্ট থাকে। চেক পয়েন্ট কথার অর্থ হচ্ছে এখানে কোষ বিভাজন তার ক্রিয়াগুলোকে বন্ধ করে দিতে পারে, বন্ধ করে দেয়। হিস্টোন এক ধরনের ক্ষারীয় প্রোটিন, এটা সঠিক, তাই জন্য এটা সত্য বাক্য হবে। 2-28 কচুরিপানা পত্রজ মুকুলের দ্বারা জনন কার্য সম্পন্ন করে। পত্রজ মুকুল ভুল, মনে রাখতে হবে পাথরকুচি কিন্তু পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে, আর কচুরিপানা করে কিন্তু খর্বধাবক। দেখো আমি লিখে দিয়েছি খর্বধাবকের সাহায্যে বংশ বিস্তার করে, জেনে নাও, কারণ একই প্রশ্ন, যে এখানে শুধু সত্য মিথ্যা বলতে বলেছে, বাকিগুলো যে পড়বে না সেরকম নয়। একই ফুলের মধ্যে পরাগযোগকে গাইটোনোগ্যামি বলে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল। বৃদ্ধির মাধ্যমে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায় হবে, কিন্তু হ্রাস পায় বলেছে, যেহেতু হ্রাস পায় বলেছে সেই জন্য এটা কিন্তু ভুল হবে। আমি সঠিক কোনটা হবে সেটাও কিন্তু বলে দিচ্ছি, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো আমি লিখে দিয়েছি তাড়াতাড়ি বলার জন্য, নিচে সম্পর্ক শব্দ জোটটি দেয়া আছে, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটির
স্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো মাইটোসিসের ফলে কি হয়, মাইটোসিস দেখা যায় জাইগোটে, আর মিওসিস দেখা যাবে জনন মাতৃকোষে। কাটিং, জবা গাছের গাছ কেটে নিয়ে আমরা লাগালে জবা গাছ তৈরি হয়ে যায়। আর গ্রাফটিং হয় পেয়ারা, পেয়ারা গাছে গ্রাফটিং করে আমরা উন্নত মানের পেয়ারা, তারপরে আম, এগুলো সব আমরা পেয়ে থাকি। উন্নত মানের পেয়ারা বা আম পাওয়ার জন্য গ্রাফটিং করতে হয়। প্রোফেজ, নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব কখন হবে? টেলোফেজ দশা। টেলোফেজ উত্তর হবে। প্লাজমোডিয়াম বহু বিভাজন। ইস্ট হচ্ছে কোরকোদ্গম, ইস্ট হচ্ছে কোরকোদ্গমের সাহায্যে বংশ বিস্তার করে। তারপরে প্রশ্নটা দেখো, টেলোমিয়ার দুটি ক্রোমোজোমের প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয়, আর সেন্ট্রোমিয়ার নন সিস্টার ক্রোমাটিডকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখে। সেন্ট্রোমিয়ার উত্তর হবে। পাথরকুচি, পত্রজ মুকুল একটু আগে বলছিলাম, কচুরিপানা খর্বদাবক হবে, লিখে দিয়েছি। জলপরাগী হচ্ছে পাতা শ্যাওলা, বায়ুপরাগী হচ্ছে ধান, গম, ভুট্টা। রেণু উৎপাদন হচ্ছে ছত্রাক, আর খণ্ডী ভবন এটা হচ্ছে স্পাইরোগাইরা। তাহলে প্রথমের শর্ট প্রশ্ন এবং 1 নম্বরের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, দেখবে ঠিক পারবে। আর একটু ভালো করে পড়লেই কিন্তু মাধ্যমিকে নম্বর পাওয়া কিছু ব্যাপার নয়। একটু চেষ্টা করো, ঠিক পারবে, প্রত্যেক ছেলেই পারবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থেকো।